উপস্থিত শ্রদ্ধেয় অন্য স্বামীজিদের এবং অধ্যাপকদের আমার প্রণাম জানাচ্ছি। আজকে আমাকে এখানে হঠাৎ প্রধান অতিথি করে যখন নিয়ে এসছে, আমার শুনেই প্রথমে ভয় লাগে। কেন? রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের নাম শুনলেই কিনা একটা হট করে ভয় এসে যায়। আর ভয়ের কারণটা আমি তোমাদের বলছি। চলো, ছাত্র অবস্থায় অধ্যাপক সতীপ্রসাদ মাইতি আমাদের সঙ্গে ফার্স্ট হয়েছেন। উনি অনেক পড়াশোনা করেছেন, অধ্যাপক মানুষ। আমারও একটু উচ্ছৃঙ্খল ছিলাম। স্কুলে আমার যে ইংরেজি স্কুলে পড়াতো সেখানে অনেকবার আমার নামে কমপ্লেন টমপ্লেন দিয়েছিল। একটু উচ্ছৃঙ্খল ও দুষ্ট প্রকৃতির হলে বাবা সেই ক্লাস 4 থেকে শুরু করলো, আর একবার আমি দেখবো, না হলে নরেন্দ্রপুরে পাঠিয়ে যাবো, ওখানে ঠান্ডা পড়ে যাবে। সেই 5, 6, 7, 8 আমি আতঙ্কে কাটালাম যে বাবা মা ছেড়ে আমাকে নরেন্দ্রপুরে পাঠিয়ে দেবে ঠান্ডা করে দেওয়ার জন্য। যাই হোক, সেই সৌভাগ্য হয়নি। আজকে সর্বপ্রথম আমার যেটা মনে আসছে, সেটা আসছে ঠিক 15 বছর আগে, অ্যাকচুয়ালি 17 বছর আগে, আমাকে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তিনি তখন সংস্কৃতি মন্ত্রীও ছিলেন এবং অর্থমন্ত্রী শ্রী প্রণব মুখার্জি ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে একসাথে, কিন্তু তারা দুজনে খুব কম বসতেন। ওকে দুজন একসাথে বসাতে দেখে আমার আর একটু অস্বস্তি হতে আরম্ভ করলো। দেখে বললেন যে দুটো কাজ করতে হবে। বুঝলাম যে প্রণববাবুই ওনাকে কানমন্ত্র দিয়েছেন এবং উঠে যাচ্ছেন। আর ডক্টর মনমোহন সিং তাকিয়ে বললেন যে 150 years of Tagore should be celebrated globally. Finance Minister has said fund will not be a problem. সাংঘাতিক জিনিস। অর্থমন্ত্রী বলা অর্থ সংকট হবে না, কতখানি সত্যি জানি না, কাজে নামলে বোঝা যাবে। আর তারপরে সাথে সাথে বললেন, একটি কাগজ দেখলাম রামকৃষ্ণ মিশনের বড় সিম্বল লাগানো। স্বামী বুঝলাম স্বামী প্রভানন্দজি এসেছিলেন কদিন আগে, দিয়ে বললেন সাথে সাথে আপনি কিন্তু স্বামীজি 700 জন্য প্রস্তুতি নিন। আমি অঙ্ক করে দেখলাম দুজনের মধ্যে 3 বছরের তো তফাৎ, আর আমাদের মেয়াদ কতদিন জানি না। তা বুঝলাম যে এখন অর্ডার যখন অর্ডার, এইটা নিয়ে লাগতে হবে। খুব খুশি মনে এই কাজে নিজেকে প্রস্তুত করলাম, নিজেকে লাগালাম। আমি রবীন্দ্রনাথের 700 দেখে যেতে পেরেছিলাম। স্বামী বিবেকানন্দের 700 উৎসবে গোড়াটা শুরু করে দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু বেলুড় মঠে সৌজন্য আমাকে শেষ দিনে ওদের প্রধান অনুষ্ঠানে ডেকেছে। আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে রোদে বসে আছো, কার কার মাথায় রোদ লেগেছে বলো, হাত তোলো। এই আচ্ছা, তার পেছনের দিকে চালাকরা বসে আছে, তাই তো? গাছের তলায় জায়গায় নিয়ে নিচ্ছে। আসলে যাদের মাথায় রোদ পড়েছে তারা কিন্তু অনেক বেশি উপকারিত। কেন জানো? এক হচ্ছে আমাদের মতন লোকেদের ভিটামিন ডি খেতে হয়, আর তোমাদেরও ভিটামিন ডি প্রয়োজন আছে। খাও কি না খাও সেটা তোমরা জানি না, তো ভিটামিন ডি আর অনেকদিন লাগবে না। আমার মুখের উপর বেশ কিছুখানি রোদ পড়েছে। আর 2 নম্বর হলো, একবার রোদের সম্পর্কে মস্তিষ্ক এলে একটু উন্নতি হয়। যারা যারা রোদে পুড়িয়েছো তাদের কিন্তু মস্তিষ্ক উন্নতি হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি, যারা ছায়াতে লুকিয়েছিল তাদের চেয়ে বেশি। এখন রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গেলে সারাদিন সারা রাত লেগে যাবে। তার কাব্য, তার গান, তার দর্শন, তার শান্তিনিকেতন। আমি একটা কিছু বলবো, আমি মনস্থির করে ফেলেছি শান্তিনিকেতন নিয়ে আমি কোনো কথাই বলবো না। শান্তিনিকেতনের সাথে খুব গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও কিছুই বলবো না। আমি বলবো ওনার আরেকটি প্রজেক্টের কথা। তোমরা কি শ্রীনিকেতনের নাম শুনেছো? দেখেছো কেউ? আচ্ছা, শ্রীনিকেতন নিয়ে আমি কেন বলছি তার একটা কারণ।
তার কারণ হলো যে শান্তিনিকেতন থেকে তিনি যে সবচেয়ে প্রধান, আমি তাকে মনে করবো আজকে প্রায় 165 বছর পরে তাকে মূল্যায়ন করলে সবচেয়ে প্রধান তিনি এবং সবচেয়ে পায়োনিয়ারিং কাজ যেটা করেছিলেন সেটা হলো প্রকৃতিকে বোঝা। প্রকৃতিকে ভালোবাসে, কেউ ভালোবাসে না, কেউ রোদকে পছন্দ করে, কেউ রোদকে পছন্দ করে না, এগুলো সব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রকৃতির কারণ, প্রকৃতিকে আমাদের কেন প্রয়োজন সেটা ভারতবর্ষে তো উনি সবচেয়ে প্রথম বলেছিলেন, এবং বিশ্বে আজকে যদি 5 জন লোকের নাম করা হয় যিনি 150 বছর 100 বছর আগের থেকে এই নিয়ে কথা বলছে, তার মধ্যে রবীন্দ্রনাথ একজন। একটি বই বেরিয়েছেন দ্য এনভায়রনমেন্টাল ওয়ারিয়ার্স, কদিন আগে দেখলাম, তাতেও রবীন্দ্রনাথের নাম প্রথম। আমি কেন তুলছি প্রকৃতি মুকৃতি, তোমাদের এমনিতে তো সবুজের তলায় পিঠে ব্যথা লাগিয়ে বসিয়ে রাখা হচ্ছে। প্রকৃতির ব্যাপারটা এই জন্যই বলছি যে আমার প্রজন্ম আমাদের যাওয়ার সময় হয়েছে, যাওয়ার সময় হয়েছে, দুনিয়াটি কিন্তু তোমাদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছে। আর তোমাদের সময় আমরা যারা একটু বৃদ্ধ তারা তোমাদের একটি কথা বলবো যে তোমাদের যুগে সবচেয়ে প্রধান লড়াই হবে বেঁচে থাকা আবহাওয়ার সাথে। তোমাদের সবচেয়ে প্রধান লড়াই হবে টেকনোলজি নিয়ে নয়, তোমাদের সবচেয়ে প্রধান লড়াই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নয়, ওরা আসবে নিজের থেকে নিজের স্রোতে আসবে, এটা হবে বেঁচে থাকবো কিনা। আর আপনি বলছেন বেঁচে থাকার কেন, বেঁচে থাকার তো আমরা সব কোনো একটা খুব একটা অসুবিধা পাচ্ছি না। এই যে আমরা এই সবাই বসছি, সবাই বসে কথা বলছি, তোমাদের কোনো ধারণা নেই আমরা কতখানি দূষিত আবহাওয়ার মধ্যে আমরা কথা বলছি, সেটা সবসময় বোঝা যায়। এর আগে যে প্রাণী শ্রেণী বেরিয়ে চলে গেছে পৃথিবীর থেকে, তারা বিভিন্ন কারণে হার মেনে চলে গেছে, তারা প্রকৃতির সাথে খাপ রাখতে পারেনি, তারা হার মেনে চলে গেছে। আমরা কিন্তু খুব দ্রুত গতিতে ওই পথে এগোচ্ছি। রবীন্দ্রনাথ তার প্রথম রূপে দাঁড়িয়েছিলেন যখন সারা ভারতবর্ষের শিক্ষিত মানুষেরা, বাঙালিরা অবাঙালিরা সবাই মিলে একসাথে সাহেবদের সাথে তালে তাল মিলে আমরা বলেছিলাম সিভিলাইজেশন মিনস আরবানাইজেশন, সভ্যতা মানে শহরীকরণ। গাছ কাটো, গাছ মানে একটা নিকৃষ্ট জিনিস, গাছ বন জঙ্গল নিকৃষ্ট জাতির জায়গা, পশু পক্ষীর পশুর জায়গা, এটা একেবারেই কাম্য নয়। গাছ কেটে সেখানে বুলডোজার দিয়ে সভ্যতা বানানো, শহর বানানো, খাল বানানো, বাড়ি বানানো, এটাই ছিল তখনকার প্রগতির সবচেয়ে বড় বর্তমান। আর সেই সময় রূপে দাঁড়িয়েছিলেন তিনি ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি অধ্যাপক ছিলেন না, এক পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এক দার্শনিক দিয়ে বলেছিলেন না না, এটাকে আমাদের পাল্টাতে হবে, উল্টাতে হবে। উল্টাতে গিয়ে তিনি শুরু করলেন আমাদের কৃষির ওপর, কি বলে আমাদের বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ ওনার আগে কেউ করেছেন কিনা আমি ইতিহাসে পাই। বৃক্ষকে নতুন করে রোপণ করা, নতুন করে জঙ্গল করা, শুধু যেই জঙ্গল কাটা হচ্ছে, যেই গাছ কাটা হচ্ছে, এই যে এক একটি গাছের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই গাছের এক একটি গাছের কিন্তু অন্তত 100টি মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তাদের কার্বন টেনে নিয়ে তাদেরকে অক্সিজেন দিচ্ছে। মানে লুক অ্যাট ইচ ট্রি অ্যাজ আ সেভিয়ার, অ্যাজ আ সেভিয়ার। এই প্রথম এই দর্শনটি কিন্তু রবীন্দ্রনাথ তুলে ধরেছিলেন, এবং তার দর্শন আজকে 150 বছর পরে আমরা সবাই মেনে নিয়ে এখন কত রকমের আলোচনা হচ্ছে। আমাদের যেতে হয় আন্তর্জাতিক সম্মেলনে, যেখানে গিয়ে এই আমরা যেটা রিনিউয়েবল এনার্জি বলে, নবজাগরণ শক্তি নিয়ে কথা হচ্ছে। আমি তোমাদের একটি কথা বলছি, আমরা যেভাবে পৃথিবীটা রেখে দিয়ে যাব, সেখানে সেই পৃথিবীকে তোমরা যদি স্কুল থেকে বেরিয়ে স্কুলে থাকতে থাকতে মেরামত করতে না শেখো, তোমাদের সময়টি কিন্তু খুব ভালো যাবে না। এবার আমি রবীন্দ্রনাথের আরেকটি কথা বলি। আরেকটি দিক হলো, উনি খুব সহজে বুঝতে পেরেছিলেন যে বাংলায়, অন্তত ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো হয়েছে, বাংলায় একটা বিচ্ছেদ হয়ে গেছে।
যারা সৃষ্টি করবে, যারা প্রকৃতির থেকে সৃষ্টিবৃত্তিতে থাকবেন এবং যারা চিন্তাশীল ব্যক্তি, চিন্তা এবং প্রাকৃতিক সৃষ্টির মধ্যে একটা পার্থক্য জায়গা। আর একটু সোজা কথায় বলে, চাষা মানে ছোট লোক, চাষা নিচু জাতি, কালো কালো দেখতে লোক, তারা মাঠে পড়ে থাকে, মেয়েগুলো উপরে গিয়ে তারা ধান রোয়ে, ওদের সাথে আমাদের সম্পর্কটা কি? আমরা তো শিক্ষিত লোক, প্রতিভা নিয়ে পড়া লোক। এই যে এই ভুল ধারণাটি উনি প্রথম ভেঙেছেন। এই ভুল ধারণা ভাঙার পেছনে শিক্ষিত মানুষ যতক্ষণ না কৃষিবৃত্তিতে যাচ্ছে এবং কৃষির সাথে সাথে অন্যান্য বৃত্তিতে যাচ্ছে, সম্পর্কিত বৃত্তিতে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভারতবর্ষের কৃষি ব্যাপারে আমরা পিছিয়ে থাকবো। ওনার কথা তখনকার দিনে হেসে উড়িয়ে দিয়েছিলেন। উনি নিজের ছেলেকে এবং আত্মীয়দের সবাইকে পাঠিয়েছিলেন, তোমরা জানো, আমেরিকায় পড়াশোনা করছে কৃষি নিয়ে। তো খুব একটা গুরুত্ব দেয়। গুরুত্বটা করলো কখন? এই আমাদের প্রজন্ম। আমাদের প্রজন্ম বলতে কিন্তু আমি আমার প্রজন্মের কাছাকাছি কাউকে পাচ্ছি না, আকাশুল ধরা খুব একটা পাচ্ছি না, ৭৩-এর কাছেও কাউকে পাচ্ছি না। যাই হোক, আমি ধরে নিচ্ছি ৬০-৬৫ জন আমার প্রজন্মের মধ্যে নিয়ে গেলাম। আমাদের প্রজন্মে কি হয়েছিল জানো? ৬২ পরে ৬৩-৬৪-তে আমাদের খাবার ছিল না। খাবার ছিল না, এগুলো তোমরা জানো না গল্পগুলো, সেই জন্য আমি গল্পগুলো বলছি। ৬৩-৬৪-তে আমার ৬৩-তে আমার তখন ১১ বছর বয়স। এই মাকড়সাটি আমার প্রেমে পড়ে গেছে। আবার আবার না না ঠিক আছে, হ্যাঁ, ও একটা বন্ধন গড়েছে, সেই বন্ধন থেকে যাই হোক। হ্যাঁ, তো ৬৩ সালে আমার মনে আছে স্পষ্ট, ১১ বছর বয়সে সকালবেলা উঠে আমাদের লাইন করে, ভোরবেলা উঠে লাইন করে তেলের জন্যে, হ্যাঁ, চিনির জন্যে এবং গমের জন্যে ৩ ভাই আমরা সকালে লাইন করতাম। আমার বয়স ১১, আরেকজনের বয়স ১০, আরেকজনের ৮। ওই ঘুম থেকে তুলে দিত। খাদ্য এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমেরিকা যদি তাদের পেল প্রোডাক্টিভ গম না পাঠাতো, ভারতবর্ষ হাহাকারে মরত। এই গল্প ভুলে যাই আমরা। আর ঠিক তারপরেই প্রধানমন্ত্রী, এবং আমি সেখানে নাম করব সবচেয়ে বিশেষ করে লাল বাহাদুর শাস্ত্রীকে, যিনি বললেন যে আমাদের কৃষি বিপ্লব করতে হবে। তারপরে কৃষি বিপ্লব হলো ইত্যাদি ইত্যাদি। আমরা এখন নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা যেতে পারছি, আর আমরা কিছুখানি রপ্তানিও ভালো। কিন্তু এর প্রথম যে এটা কেন হলো? এটা হলো শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা কৃষিবিদ্যা করতে গেল। এরও কিন্তু প্রথম আবহাওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, গান নিয়ে যাই, সুর বুঝে তার মর্ম বোঝার চেষ্টা করি। কিন্তু এই যে এত বড় একটা অবদান, যেটা বুঝতে লাগলো ৭০ বছর ৮০ বছর ভারতবর্ষ সরকার, তারপরে আসে যে গ্রাম উন্নয়ন। গ্রামের সাথে শহরের যে একটা বিচ্ছেদ, একবার গ্রাম ছেড়ে শহরে আসলে গ্রামের দিকে গেলে যেন একটু গাঁইয়া হয়ে যায় আমরা। আবার গাঁয়ে ফিরছিস তুই, মানে শহর হলো একটা সাংঘাতিক ব্যাপার, আর গাঁয়ের দিকে ফেরা। এই যে শহর গাঁয়ের মধ্যে বিচ্ছেদ, বিভেদ, এইটিকে ভাঙার পেছনে কিন্তু রবীন্দ্রনাথের একটা বিশাল হাত আছে। এবং নগর উন্নয়ন নিয়ে আমরা বড় বড় কথা বলি, গ্রাম উন্নয়ন নিয়ে প্রথম কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়নের কিছু যদি শিক্ষার ব্যাপারে যদি আপনারা কিছু ওদের মধ্যে দিতে পারেন, বুঝতে পারবে যে গ্রাম উন্নয়ন নিয়ে কতখানি তিনি তার জীবন লাগিয়েছেন, জীবনের শক্তি লাগিয়েছিলেন। গ্রাম উন্নয়ন ছাড়া আমি শেষ একটি কথা বলবো, এমন সবচেয়ে ফ্যাশনেবল মাথায় রোদ পড়ছিল, চার্জ হয়ে গেছে ব্যাটারি। আচ্ছা, যাই হোক, আপনারা অন্তত জানবেন, বাচ্চারা ওটা না জানলেও, সবচেয়ে ফ্যাশনেবল যে ব্র্যান্ডগুলো আছে পৃথিবীর, সবকটি কিন্তু প্রায় নাম করা ফ্যাশনের ব্র্যান্ড, চামড়া, ব্যাগের, জুতোর, সবকটাই কিন্তু ইটালি। আর ইটালির একটি শহর কেন্দ্রিক এই সব বড় বড় কোম্পানি।
চার পাঁচটা নাম বললি ওরাও জানে, আজকালকার তো বিশ্বায়নের দুনিয়ায় ওর মোবাইল টোবাইল আছে সবার কাছে। আরমানি, হ্যাঁ, গুচ্ছি, সব নাম টাম কেউ শুনেছে? হ্যাঁ, এই দেখো সব মাথা। প্রাইমারি স্কুল যখন শুনেছে সবাই জানে আরমানি, গুচ্ছি, সব বড় বড় ব্র্যান্ড, লুই ভুতন, যে বড় বড় ব্র্যান্ড বলে, এই ব্র্যান্ডগুলোর সাথে শিক্ষার সম্পর্ক নেই। আর ভারতবর্ষে কেন হয়নি তার একটা ছোট্ট উদাহরণ দেবো। এই যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন তার মতন, শ্রীনিকেতনে যখন উনি চর্মবিদ্যা নিয়ে প্রথম কাজ শুরু করলেন, তখন ভদ্রলোক সমাজে কত রকমের গালাগাল দিয়েছিল যে আমাদের চামার বানিয়ে ছাত্রলোকটি। কারণ আমরা রবীন্দ্রনাথের আমরা সবাই মানে শ্রীনিকেতন বা শান্তিনিকেতন বলতে গেলে একটা ছাপ মারা বাটিকের ব্যাগের কথা চিন্তা করি, ব্যাগের মোড়ার কথা চিন্তা করি। সেই ব্যাগ, মাটি, মোড়া এসব রবীন্দ্রনাথ তৈরি করা। ঠিক ফ্লরেন্স একবার আমি গিয়েছিলাম একটি আন্তর্জাতিক সম্মেলন করতে, সেখানকার দোমো মানে ওরা ক্যাথিড্রালকে দোমো বলে, সেই দোমোতে সবচেয়ে উচ্চ শ্রেণী উচ্চশিক্ষিত পাদ্রীরা বাস করতেন তার দোমোর পেছনে। আর দোমোর অব্দি পরিষ্কার ছিল, দোমোর পেছনটা গেলে বন্ধ। আমি ওই বড় পাদ্রীকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি বলুন তো, বলে আসুন আপনার দিয়ে যায়। একটু হাঁটাতে হাঁটাতে নিয়ে গিয়ে দোমোর পেছনে আমাদের নিয়ে গিয়ে যেখানে ওদের সাধুরা বাস করেন আবার সেটা নিয়ে গিয়ে তার পেছনে দেখলাম একটি ফ্যাক্টরি। ফ্যাক্টরি ব্যাপারটা কি? এটা তো আমাদের ট্র্যাডিশন। গত 100 বছর ধরে ফ্লরেন্সে দোমোর পেছনে ফরেস্টের সবচেয়ে উচ্চশিক্ষিত, ওরা তখন তো শিক্ষা বলতে বলতে ওদের সাধুদের মধ্যেই বলতো মংসরা, তারা এই নিয়ে কাজ করেছে। তারা সর্ববৃত্তি যাদের, তারা যখন চামড়া নিয়ে প্রবলেম নিয়ে আসতো এদের কাছে আসতো। এরা কেমিক্যাল, রাসায়নিক নিয়ে বিভিন্ন পদ্ধতিতে চামড়াটাকে আরো ভালো কি করে করা যায়, কিভাবে করা যায়, ফিনিশ করা যায়, সেই নিয়ে লাগতো। ভারতবর্ষের চিন্তা করা যায়, কোনো একটি আশ্রম বা কোনো একটি ব্রাহ্মণ্য সংস্থার থেকে তারা বেড়ে এই জাতের লোকের সাথে তাদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলবে। আমরা যখন বলি আমরা কেন পিছিয়ে আছি, কেন আরো বছর লাগবে, যেটার মতো বড় বড় কথা বলুক অনেক বছর লাগবে, তার প্রথমে মস্তিষ্ক পাল্টাতে হবে, তারপরে বাকি সব পাল্টাবে। ফ্লোরেন্সের এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, যে আমি বললাম ফাদার, তার মানে আমরা তো প্রায় 100 বছর হতে, এই যত আপনি ইন্ডাস্ট্রি দেখছেন এগুলো সব তো ওই এদের ছিল। মানে চামড়ার কিউরিং যে কত বন্ধ, কত নোংরা একটি জিনিস আমি জানি, কেন ওই তালতলা নিয়ে কলকাতার এটা নিয়ে কাজ করতে হয়েছিল। এবং তারপরে চামড়ার থেকে মাংস বার করা, চামড়ার থেকে পরিষ্কার করা, চামড়ার থেকে জিনিস তৈরি করা, তাতে কিন্তু সবচেয়ে উচ্চ শিক্ষিত লোকেরা তারা তাদের বলছে। দিস ওয়াজ দি রবীন্দ্রনাথ ঠাকুর মডেল, যখন উনি তার মতন শুরু করেছিলেন শ্রীনিকেতনে তার হস্তশিল্প, আর তার একটি অঙ্গ ছিল চর্মশিল্প। রবীন্দ্রনাথের অনেক দিক আছে, গান নিয়ে, তার প্রাণ নিয়ে, তার অনেক কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকতে পারি, কিন্তু রবীন্দ্রনাথের পৃথিবীর প্রতি পৃথিবীমুখী যেসব শিক্ষার ব্যাপার আছে, আমি শুধু 2-4টে বলে গেলাম তোমাদের। আশা করছি গরমের মধ্যে থেকেও পিঠ ব্যথা হয়েও কিছুখানি মনে রাখবে যে প্রকৃতির সাথে আমাদের সামঞ্জস্য আসতেই হবে, আনতেই হবে। কার্বনের বিরুদ্ধে তোমাদের প্রজন্ম যদি লড়ে জিততে পারে, আরেকটি প্রজন্ম হবে। আর যারা জিততে পারলে আমরা ডাইনোসরের মতন বেরিয়ে চলে যাব। ডাইনোসর 100 বছর 65 লক্ষ বছর আগে বেরিয়ে চলে গেছে, আমরাও বেরিয়ে চলে জাতি। আমরা সবই দেখলে বোঝা যায় না, একটা অদৃশ্য শত্রু একটি, যারা গিয়ে বিভিন্ন রোগে গিয়ে তারা আমাদের। আমার এই খালি বলার ছিল যে প্রকৃতির সাথে লড়াই, প্রকৃতির সাথে সামঞ্জস্য, কার্বনের বিরুদ্ধে লড়াই, কৃষিভিত্তিতে ভালো ছেলেদের একটু আশা, সাথে সাথে অন্যান্য যেসব বৃত্তি নিয়ে অন্য চোখে দেখা হয় সেখানে যেন আমরা ফিরে যেতে পারি। গ্রামোন্নয়ন নিয়ে উনি কি করেছেন বলতে গেলে আর 1 ঘন্টা লাগবে, ওকে গ্রামোন্নয়ন নিয়ে আজকে আর বলবো না, অন্য কোনো দিন সুযোগ পেলে বলবো। শুধু এইটুকুর উপর নজর রেখো যে সকলের আমাদের পাশ করে
সকলের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সকলের আইআইটি যেতে হবে বা আইএম যেতে হবে বা কোনো একটা ইউনিভার্সিটি নিতে হতে হবে, আর সকলের আমেরিকায় পৌঁছে গিয়ে গুগলের হয়ে কাজ করতে হবে, এইটি যেন আমাদের আদর্শ না হয়। দেশের জন্য কাজ করতে গেলে প্রচুর জায়গা আছে, সেখানে আমাদের টাকা পাবো না, অতক্ষণ সামর্থ্য পাবো না, শান্তি পাবো, মনের শান্তি। কি বলে কথা শেষ করতে